নমস্কার বন্ধুরা। আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যার কিনা সাধারণ দৃষ্টিতে কোনো ব্যাখ্যা মেলে না। বিশ্বাস অবিশ্বাসের দোলায় আমাদের মন হয়ে ওঠে ব্যাকুল, কিছু ক্ষেত্রে বা ভয়ান্বিত। কথা ও কাহিনী পরিচালিত আমাদের আজকের গল্পটিও ঠিক এমনই একটি গল্প, যা কিনা বিশ্বাস ও অবিশ্বাসের দোলায় আকুল করে তুলবে আপনাদের মন। আজকের গল্পটি আমাদের বন্ধুস্থানীয় লেখিকা শ্রীমতী বৈশাখী রায়ের লেখা পারুলবালার বিলিতি সই। প্রথমেই বৈশাখী দেবীকে জানাই আমাদের চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ, তার লেখাই অসাধারণ গল্পটির পাঠানুমতি দেওয়ার জন্য। গল্পের উপস্থাপনায় আমি রুচিরা। তাহলে আপনারা শুনছেন আজকের গল্প পারুলবালার বিলিতি সই। আজকালকার মেয়েদের কি যে ফ্যাশন হয়েছে না, ওই সব কাটা গলা, ছোট হাতা সব ব্লাউজ পরার। আমার মেয়েকে কিন্তু অমনটি পাবেননি গো দিদি। বরাবর ছিট কাপড় কিনে নিজে সেলাই করে দিয়েছি। তাই তো বলি দিদি, মেয়ে আমার একেবারে পুরো মাটির তাল গো। যেমন খুশি গড়ে পিটে নিতে পারবেন, দেওয়া থোয়া কোনোটাতেই কমতি পাবেননি গো। মহেন্দ্রর অবশ্য এত কথা কানেই যাচ্ছিল না, বরং কিছুক্ষণ পরপরই সে আর চোখে তাকাচ্ছিল মেয়েটার দিকে। দোহারা গড়ন, একটু চাপা নাক, কচি গমের মতো গায়ের রং, আর কোকড়ানো চুলগুলো একটা জালি দিয়ে খোপা করা। হলদে পাড়ে সবুজ ধনেকালি শাড়িতে নিতান্তই পুটুলির মতো বসেছিল এক কোণে। একটু আগে কেউ মনে হয় নাম জিজ্ঞেস করেছিল। জড়সড় অথচ রিনরিনে গলাটা পারুলবালাই বলল তো। তখন থেকেই মহেন্দ্র বুঝে নিয়েছে যে এই নামটা ধরেই তাকে বহুবার ডাকতে হবে, হয়তো গোটা জীবনটাই। এরপর আর কি, সানাই, বিয়ে, নহবত, শামিয়ানা, মালাচন্দন, বেনারসি, ফুল, লোকলস্কর, কিচ্ছুতে দেরি হয়নি। ফুলশয্যার রাতে মহেন্দ্র একটু ইতস্তত আর হালকা গলা খাকারি দিয়ে পারুলের পাশে বসতেই ব্যস্ত সমস্ত হয়ে শাড়ি গয়নায় ভারাক্রান্ত লাজুক মেয়েটা প্রায় বিড়বিড় করে বলে উঠল, আজ রাতটা না বড়ই অশুভ, জানেন তো? দেখছেন না কেমন ঈশান কোণে মেঘ জমেছে? আচ্ছা, আপনি ধুলোর গন্ধ পাচ্ছেন? আর আর ওই কুকুরগুলো কেমন বিচ্ছিরিভাবে ডাকছে কেন বলুন তো? মহেন্দ্র কি বলবে? ফুলশয্যার রাতে গড়পড়তা আর পাঁচটা ভদ্রপুরুষের মতো সেও বরং বাতাসে কামিনী ফুলের সুবাস আর আকাশে পূর্ণচন্দ্রের আভাস পাচ্ছিল। অল্প স্বল্প বৃষ্টি হয়তো হয়েছেও কোথাও, ভেজা মাটির গন্ধ নাকে আসছে বই কি, কিন্তু এমন রাতে ওইটুকু আবার গায়ে লাগাতে আছে নাকি? তবুও মহেন্দ্রকে একটু ভারী কি গলায় বলতেই হয়, কুকুরগুলো জ্বালালে দেখছি, দাঁড়াও কিছু ব্যবস্থা করি। উঠতেই যাচ্ছিল মহেন্দ্র, হঠাৎ শাখা পলা নোয়া মান্তাসার বাউটি পরা একখানা নরম হাত ধরে বসল শক্ত পুরুষালী হাতখানা। নেশা নেশা ঘোরে মহেন্দ্র শুনল কেউ বলছে, যাবেন না দয়া করে, আমার বড্ড ভয় করছে গো। জানেন তো, ঠিক এমন রাতেই না
আমার মেজ পিসি গলায় দড়ি দিয়েছিল। দিব্যি হাসি খুশি মানুষ, কোথাও কিচ্ছুটি নেই। দুপুরে পোস্ত বড়া আর ওই ডাটা চচ্চড়ি দিয়ে না এক কাঠি পান্তাও খেলো। ও মা, তারপর না রাত পোহাতে না পোহাতেই শুনি সে কি গঙানি। সারা পাড়া না জড়ো হয়ে গিয়েছিল আমাদের গোয়ালে। আর আর ধরাধরি করে যেই সবাই পিসিকে চালের বাতা থেকে নামালে তখন তার নাভিশ্বাস উঠেছে। আমাকে অবশ্যই মা দুয়ারে শিকলি তুলে দিয়েছিল। তবে জানেন তো, সেদিনও আকাশে তাকিয়ে দেখেছিলাম এরকম ঈশান কোণে মেঘ জমেছিল, আর স্পষ্ট ধুলোর গন্ধ পেয়েছিলাম, জানেন তো। বড্ড অস্বস্তি লাগছিল মহেন্দ্রর। ফুলশয্যার রাতে এমন ধারা কথা আবার কে বলে? পারুলকে বলতেই যাচ্ছিল সে কথা, তবে হঠাৎ দরজার বাইরের গোলযোগটা একটু বেশি যেন কানে বাজলো। কাজকর্মের বাড়িতে রাত ভোরে এরকম শোরগোল হয় ঠিকই, তবে এই যেন খানিকটা মাত্রা ছাড়াই। দ্রুত দরজা খুলে বেরিয়ে এলো মহেন্দ্র। শোরগোলটা গোয়ালের দিক থেকে আসছে না। পায়ে পায়ে এগোতেই দেখে সারা পাড়ার লোক জড়ো হয়েছে কখন যেন। চালের বাতায় ঝুলছে মহেন্দ্রর ছোট ঠাকুমা, অথচ আজই তো উনি স্ত্রী আচারের সময় কত মস্করা করেছিলেন। কয়েকজন মিলে ধরে বেঁধে নামিয়েও এনেছে ওনাকে। শ্বাসের টান উঠেছে ওনার, চারিদিকে কান্নার রোল। আর তার মাঝেই মহেন্দ্রর কানে বাজছে পারুলের কথাগুলো। সারা পাড়া না জড়ো হয়ে গিয়েছিল আমাদের গোয়ালে। আর আর ধরাধরি করে যেই সবাই পিসিকে চালের বাতা থেকে নামালে তখন তার নাভিশ্বাস উঠেছে। খানিকটা কর্পূর গুঁড়ো, একটু কালো সর্ষে, বীজ তোলা ধান কয়ছড়া আর একটু ধূপ একসাথে মিশিয়ে সারা বাড়িতে ছড়িয়ে বেড়াচ্ছিল পারুল। সন্ধ্যাকালে আদুর গায়ে ভেজা কাপড় জড়ানো তার যে বহু কালের অভ্যাস। শাশুড়ি যদিও বেশ্যামাগি বলে গাল পারে রোজই, তবু এই অভ্যাসটুকু না পারুল ছাড়তে নারাজ। মহেন্দ্র সবেমাত্র স্কুল থেকে ফিরে সামান্য বসেছে। এখনো পেটে চাটুকুও পড়েনি তার। এক্ষুনি আবার বেরোতে হবে ঘানির হিসেব দেখতে। এর মধ্যেই ধূপধাপ পা ফেলতে ফেলতে মহামায়া এসে ঘরে ঢুকলেন। হাতে ভাজা কটা ফুলুরি আর জামবাটি ভর্তি মটরশুঁটি কলি পেঁয়াজ দিয়ে মাখা মুড়িটা ঠকাস করে টেপাতে রেখে কোনো রকম ভনিতা ছাড়াই বললেন, তোর বাপু আমি আবার বিয়ে দেব মহি, এই আমি বলে রাখলুম। দেখে শুনে ভালো মানুষের মেয়ে আনলুম ঘরে। হ্যাঁ, তার যে পেটে পেটে এত বিদ্যে কে জানতো। দেখে আয়গে ছেনালামার চুল খুলে উদম হয়ে সারা উঠোন জুড়ে নৃত্য করতেছেন। বলি যত অশুভ কিনা ওনার চোখেই পড়ে গা। এই তো সেদিন আমার দুম করে অমন দুধেল গাইটা মরে গেল। সকাল হতে না হতেই সেই যে সারা বাড়িতে কাকের মেলা বসে, এমন ধারা আগে দেখেছিস কখনো? পারুল ঘরে ঢুকতেই চুপ করে গেলেন মহামায়া। পারুলের সামনে কি এক অজানা কারণে গুটিয়ে যান যেন তিনি। দূর থেকে মুখ খারাপ করেন ঠিকই, তবে কাছে আসলে গাটা কেমন যেন শিরশির করে ওঠে মহামায়ার। পারুলের আশ্চর্য শীতল ডবকা চোখগুলোর সামনে কেমন অস্বস্তিতে পড়ে যান হয়তো। মহামায়া তাই বেতার শোনার নামে বেরিয়ে যান চটজলদি। এতদিন হয়ে গেল, মা হয়তো এখনো আমাকে ঠিক মতো পছন্দ করেন না, জানেন তো। করবেনই বা কি করে? ঘরে যে পা রাখতে না রাখতেই
অত বড় অশুভ ঘটনাটা ঘটে গেল। কাপড়ের আঁচলটা বুকের ওপর দিয়ে টেনে দাঁতে কামড়ে ব্লাউজের বোতাম লাগাতে লাগাতেই কথা বলছিল পারুল। এই সময় অদ্ভুত সুন্দর লাগে ওকে। ওর আশ্চর্য ভরাট গলা, বুক, ভরা নিতম্ব অথবা পায়ের গোছ যেন মহেন্দ্রর যাবতীয় শুভ অশুভ বোধ লুপ্ত করে দেয়। একটানে পারুলকে টেনে নিয়ে বিছানায় পিষে ফেলতে থাকে মহেন্দ্র। খোলা দরজার দিকে পর্যন্ত খেয়াল থাকে না তার। তীব্র আশ্লেষে শুষে নিতে থাকে পারুলের সুগন্ধি স্তনসন্ধি, কণ্ঠা, নাভিমূল অথবা উরুভাজ। চরম মুহূর্তে পারুলের আরামে বুজে যাওয়া চোখ অথবা হাঁ মুখের দিকে তাকিয়ে ঘন ঘন শ্বাস ফেলতে ফেলতে কখন যেন মহেন্দ্র বলেই বসে, তোমার শরীর, তোমার আত্মা, তোমার যাবতীয় শুভ অশুভ বোধ সবটাই যে আমার পারুল, সব আমার। ঝড়ের দাপট থেমে গেলে এক সময় যেমন প্রকৃতি শান্ত হয়, প্রবলভাবে দুলতে থাকা নারকেল গাছের মাথাগুলো থেকে চুইয়ে পড়ে জল অথবা কম্পন থামিয়ে স্থির হয় দিঘি, তেমনভাবে একসময় আলগা আর স্থির হয়ে যায় মহেন্দ্র। শরীরের পুরোটা ভর ছেড়ে দেয় পারুলের পালকের মতো নরম শরীরটার ওপর। আর পারুল মহেন্দ্রর চুলের মধ্যে হাত গুজে হালকা বিলি কাটতে কাটতে বলে, ঠাকুরজির বিয়েটা ওখানে ঠিক করবেন না গো, ভালো লাগছে না আমার মোটে, বড্ড কু গাইছে গো মনটা। অমন কটা চুল, বিড়ালের মতো চোখ, খোঁচা খোঁচা দাড়ির পুরুষরা না নিষ্ঠুর হয় খুব। আমাদের পাশের পাড়ার মামনির বিয়ে হয়েছিল অমন এক পুরুতের সাথে, বললে বিশ্বাস যাবেন নে, তার বুকে একটাও চুল নেই গো। আর জানেন তো, বিয়ের মাস পেরোতে না পেরোতেই খবর আসে মামনি নাকি রান্না করতে গিয়ে উনুনে পুড়েছে। অমন হয় নাকি বলুন তো? দুই পায়ে পড়ি আপনার, ঠাকুরজিকে অমন পাত্তরের হাতে দেবেন নে। সারি সারি বেশ কিছু কচুরি, জিলিপি, গজা, নিমকির দোকান ছাড়া এখানে যা চোখে পড়ে তা হলো জনসমুদ্র। রাশি রাশি মানুষ নিজেদের রোগ, তাপ, পাপ, পুণ্য, মনের জ্বালা ইত্যাদি জুড়ানোর জন্য ভিড় করেছে এখানে। মহেন্দ্র নিজেও তো জ্বালা জুড়াতেই এসেছে এখানে। বলা ভালো অশুভ ভারটুকু বিসর্জন দিতে এসেছে মা গঙ্গার চরণে। যদিও তাতে শান্তি ফিরবে কি? অমন জলজ্যান্ত বোনটা আবার দাদা দাদা করে ছুটে আসবে কি? পারুল যদি অপয়াই না হতো তবে ওর নিজের মাই বা কেন মুখের সামনে অমন দরজা বন্ধ করে দিল? একটা দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে ঘরে ঢুকলো মহেন্দ্র। আজকাল পারুলের আশেপাশে থাকলে না তারও কেমন যেন গা শিরশির করে। মহামায়ার কান্না মেশানো কথাগুলো বারবার কানে ভাসে। ও মেয়ে মানুষ নয় রে মহি, মেয়ে মানুষ নয়, ডাইনি ডাইনি, খেতে এসেছে সব আমার। পারুল এর মধ্যেই ঘরটা গুছিয়ে ফেলেছে। ছোট্ট ঘর, একপাশে তক্তাপোষে একলার বিছানা, দড়ির আলনা, টিনের ট্রাঙ্ক একটা, খাটের পাশে একটা তেপায়ার ওপর কাঁসার বাটিতে কটা জুঁই ফুল, ওধারে কিছু সাধারণ বই রাখা, জানলার পাশে একটা টেবিলের ওপর। জানলা দিয়ে বাবা বিশ্বনাথের মন্দিরের কিছু অংশ দেখা যায়। মহেন্দ্র দীর্ঘশ্বাস পড়ল আবার। এমন গোছানো মেয়ে অথচ সংসার করতে পারল না। কপালের দোষ কার বেশি, তার না পারুলের? তবে মহেন্দ্রর হাতেই বা কতটুকু কি ছিল? কি বা সে করতে পারত? ওখানে থাকলে কি গ্রামের লোক ছেড়ে দিত পারুলকে?
অমন সুন্দর দুর্গা প্রতিমার মতো বোনটার পুড়ে যাওয়া মুখটা সেও কি এক মুহূর্ত ভুলতে পেরেছে? তবে বোনটা যে নিজে মরেনি এটুকু বিলক্ষণ জানে মহেন্দ্র। মনে আছে বিয়ের দিনও মহামায়ার পায়ে মাথা কুটেছিল পারুল ওখানে বিয়ে না দেওয়ার জন্য, আর মহেন্দ্র উঠে তখন পারুলকে ঘরে ঢুকিয়ে শিকলি টেনে দিয়েছিল। সেদিনও অমন ঈশান কোণে মেঘ জমেছিল, বাতাসে ধুলোর গন্ধ ছিল সেদিনও। সব মিটে গেলে দরজা খুলতেই মহেন্দ্র আর মহামায়া দেখে আদুর গায়ে খোলা চুলে পারুল আগুন জ্বালিয়ে কী সব করছে। একপাশে সেই পিতলের রেকাবি ভর্তি কর্পূর, কালো সর্ষে, ধূপ আর সিঁদুর। মহামায়ার সহ্য করতে পারেননি, ছুটে গিয়ে সজোরে লাথি মেরেছিলেন পারুলের বুকে। ছিটকে পড়েছিল দুরাতে রূপসী মেয়েটা, আর ওর ঘন কালো চুলের গোছা ধরে প্রাণপণে ঝাঁকাতে ঝাঁকাতে মহামায়া বলে চলছিলেন, মর মর, মরিস না কেন আটকুরি? হ্যাঁ, এত লোক মরে তুই কেন বেঁচে আছিস? আমার মেয়েটাকে খেতে সবে বাড়িটাও ছাড়তে পারলো না বাচ্চা আমার, অমনি লেগেছিস তুকতাক করতে। মরবি মাগি মরবি, মুখে রক্ত উঠে মরবি। মহেন্দ্র টেনে সরিয়ে নিয়েছিল মহামায়াকে। পারুল বলেনি তেমন কিছুই, শুধু ঠোঁটের কোণ থেকে চুইয়ে পড়া রক্তের ধারাটুকু মুছে আলতো শব্দ ছুঁড়েছিল কটা। সবাই সবটা জানে না যে সবাই সমান হয় না গো মা। আপনারা খালি চোখে যা দেখতে পান না, আমি তা পাই। সাধ্যমতো চেষ্টাও করি সেগুলো ঠিক করার। আসলে আপনারাই তো আমার আপন, আর আপনারাই তো পর গো। মহেন্দ্রর হাত ছাড়িয়ে মহামায়া আর একটা লাথি কষাতে গিয়েছিল পারুলকে, তারপর কি মনে হতে ছুটতে বেরিয়ে গেছিল ঘর থেকে। আর মহেন্দ্র পারুলের বলা কথাগুলো নাড়াঘাটা করতে করতে কখন যেন মুখ ফসকে বলেই ফেলেছিল, তোমার সব শুভ আর অশুভ বোধ নিয়েই যে তুমি আমার পারুল, শুধুই আমার। অত কষ্টেও পারুলবালা ফিক করে হেসে বলেছিল, আমার কিন্তু একটা বিলিতি সই চাই মাস্টার মশাই, মনে রাখবেন গো, বেশি সময় নেই কিন্তু আমার হাতে। কিছুক্ষণ পর পারুল এক হাতে থালা আর এক হাতে একটা আসন নিয়ে ঘরে ঢুকলো। মেঝেতে আসনটা পেতে থালাটা দিয়ে বলল, এই বেলায় এইটুকুই খান গো মাস্টার মশাই, ও বেলায় বাড়ি গিয়ে না হয় ভালো মন্দ খাবেন। মহেন্দ্রর গলা বুজে আসছিল, তবে খিদের বোধ যে কান্নার থেকেও তীব্র হয় এই প্রথম টের পেল সে। দ্রুত আধখানা লুচি ছিঁড়ে আলুর তরকারি দিয়ে মুখে পুরে বলল, আমি প্রতি মাসে মাসে এসে তোমাকে দেখে যাব পারুল, টাকাও দিয়ে যাব, তুমি চিন্তা করো না একদম। পারুল হাসলো একটু, তারপর বলল, এখন আর আপনার আশা হবে না যে মাস্টার মশাই, বড় কাজে ফেঁসে যাবেন, তবে একদিন ঠিক আসতেই হবে। বিলিতি সইকে দেখবেন না বুঝি? মহেন্দ্রর খাওয়া হয়ে গেছিল, অবাক হয়ে সে বলল, এই বিলিতি সইটা কে পারুল? কদিন ধরেই যে খুব বলছো। পারুলবালা উঠে দরজাটা ভেজিয়ে দিল, তারপর পূর্ণ সূর্যালোকে একে একে খুলে ফেলল সমস্ত বস্ত্রাচ্ছাদন। বুকের নিচে যেইখানটায় হৃদয় থাকে, তারপর সেইখানে মহেন্দ্রর হাতটা রেখে বলল, বিলিতি সই এখানে আছে গো, আপনি পারেন তাকে আমার করতে, আমার যে বেশি সময় নেই গো আর। এই প্রথম পারুল নিজে থেকে কাছে এলো মহেন্দ্রর।
মহেন্দ্র অবাক হয়ে দেখল মার খেয়ে ফুলে যাওয়া ঠোঁট কি প্রবলভাবে নিষ্পেষণ করছে তার দুই পুরুষ্টু ঠোঁটকে। দুই উন্মুক্ত বক্ষ, যেখানে আগের রাতে জ্বলন্ত কয়লা ছুঁড়েছিল মহামায়া, সেগুলো কিভাবে নিজেদের পিষে ফেলতে চাইছে মহেন্দ্রর প্রবল পুরুষালী বক্ষে। আর সুন্দর চাপাকলির মতো আঙ্গুলগুলো, যেগুলো থেতলে দিয়েছে গ্রামবাসীরা, সেগুলো কেমন যেন আঁকড়ে ধরেছিল মহেন্দ্রকে। এই প্রথম নতুন সুখ পেল মহেন্দ্র। এই প্রথম আনন্দে অধীর হয়ে দেহরসে মাখামাখি হয়ে মহেন্দ্র কেঁদে ফেলেছিল হঠাৎ। তারপর জড়িয়ে ধরে পারুলকে বলেছিল, চলো পারুল, আমরা পালিয়ে যাই কোথাও, অনেকটা দূরে কোথাও চলে যাব আমরা, যেখানে কেউ চিনবে না আমাদের, কেউ না। আলতোভাবে শাড়িটা গায়ে ফেলে উঠে পড়েছিল পারুল। তারপর জানলার কাছে গিয়ে আস্তে আস্তে থেমে থেমে বলেছিল, জানেন, যবে থেকে সবাই বুঝেছে আমি অনক্ষী, তবে থেকেই না শিকলি দিয়ে রাখতো আমাকে। আমার আর একা থাকতে ভয় লাগে না গো, বেশি সুখেই না ভয় পাই বরং। আপনি বরং এখনই বেরিয়ে যান গো মাস্টার মশাই, তাহলে রাত বাড়ি ফিরতে পারবেন। মা ঘরে একা আছে তো গো। বছর দুই পরে একটা বেনামি চিঠি পেল মহেন্দ্র। খুলতেই দেখে কাঁচা হাতের আঁকাবাঁকা হরফে লেখা, গঙ্গাসাগরের মেলায় তোমা প্রতি বছর যায় গো, এই বছর তো আপনিও সাথে যাচ্ছেন। আপনার দুটি পায়ে পড়ি গো, যাবেন নে এবার, মাকেও যেতে দেবেন না গো। দেখবেন ওই দিনও না ঈশান কোণে মেঘ জমবেই, বাতাসে ধুলোর গন্ধও পাবেন ঠিক। আর পাড়া বেপাড়ার যত কুকুররা আছে সব জমায়েত করে কি চিৎকার করবে, যাবেন নে গো। চিঠিটা ভাঁজ করে বালিশের নিচে রেখে দিল মহেন্দ্র। মহামায়াকে বলে পাঠালো এবারের গঙ্গাসাগর যাওয়া বন্ধ। এই প্রথম কারুর ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করল মহেন্দ্র। দিন দুই পরে বেতারটা চালিয়েই আটকে উঠলেন মহামায়া। ঝড়ে পড়ে নৌকাডুবিতে শয়ে শয়ে লোক মরেছে গঙ্গাসাগরে। ভাগ্যিস মহেন্দ্রর কাজ পড়েছিল, না হলে হয়তো আজও তারা ওই শয়ে শয়ে লোকেদের দলে পড়ত। মনে মনে ভগবানকে অশেষ ধন্যবাদ জানালেন তিনি। খবরটা শুনেছিল মহেন্দ্র। ঘরে এসে বালিশের নিচে রাখা চিঠিটায় হাত বুলালো একবার। বকুল ফুলের গন্ধ পেল যেন ওতে। এই গন্ধটাই পারুল চান করে এলে পেত সে। কোনো এক অজানা কারণে চোখ ভিজে গেল মহেন্দ্রর, আর কানে বাজতে থাকলো পারুলের বলা শেষ কথাগুলো। সবাই সবটা জানে না যে, সবাই সমানও হয় না মাগো। আপনারা খালি চোখে যা দেখতে পান না, আমি তা পাই, আর সাধ্যমতো চেষ্টাও করি সেগুলো ঠিক করার। আসলে আপনারাই যে আমার আপন, আর আপনারাই যে আমার পর্ব। আবার একটা চিঠি এলো, আরো বছরখানেক পর। সেই আঁকাবাঁকা হরফ, মেলি ধাঁচের লেখা, দুঃখ করবেন না গো, এক না একদিন তো সবাইকেই চলে যেতে হয়। মানুষটা না ভালো থাকবে এবার, ভগবানের পায়ে শান্তিতেই থাকবে। রজনীগন্ধা, অগরু, তুলসী পাতার গন্ধ পাচ্ছি, জানেন তো। চিঠিটা বন্ধ করলো মহেন্দ্র। কিছুক্ষণ আগেই পরলোক গমন করেছেন মহামায়া। বেরোতে হবে তাকে,
অনেক কাজ যে বাকি আছে। সেই সারি সারি কচুরি জিলিপির দোকানগুলোর সামনে আজ আবার এসে দাঁড়ালো মহেন্দ্র। বড় দেরি হয়ে গেল আসতে। প্রায় 8.5 বছরের ব্যবধানেও জায়গাটা পাল্টায়নি একদম। শুধু কয়েকটা নতুন নতুন দোকান চোখে পড়ল। মণিহারি দোকান, কয়েকটা শাড়ি সেমিজের দোকান, কাচের চুড়ি, বাহারি নথ বা খেজুর গুড়ের দোকান। মহেন্দ্র বাজার করলো কিছু কিছু, একটা পাকা রুই, টাটকা সবজি কিছু, খানিকটা গুড়, সুগন্ধি চাল, দুধও কিনলো মন ভরে। তারপর অনেক দেখে শুনে একটা নূপুর কিনলো রূপোর। পারুলের পায়ে পরিয়ে দেবে। ঝুমঝুম আওয়াজ করে ঘরময় ঘুরে বেড়াবে মেয়েটা। কতদিন পরে মহেন্দ্র ছন্নছাড়া জীবনটা মালকিন পাবে এক। তবে যতই বাড়িটার কাছে আসতে লাগলো, কেমন একটা অদ্ভুত ভয় যেন গ্রাস করতে লাগলো মহেন্দ্রকে। এই এতদিন পরে আসছে, কি জানি কি দেখবে গিয়ে। সে তো আর পারুলের মতো বুঝতে পারে না সবটা। বাড়িটার কাছে পৌঁছাতেই দেখে দুয়ারে দুটো মঙ্গল ঘট, স্বস্তিক চিহ্ন আঁকা। ওপরে 5 পাতার আমের পল্লবের ওপর সিঁদুরের টিপ, আর আধমানুষ উঁচু মাটির পাঁচিলটার ওপর পিটুলি গোলার লতা পাতা আঁকা। বেড়ার আগলটা ঠেলে উঠোনে ঢুকতেই আরো অবাক হয়ে গেল মহেন্দ্র। উঠোনের ওদিকে দুটো টগর আর স্বর্ণচাপার গাছ, তার নিচে এক্কা দোক্কা খেলছে একটা বছরাটেকের মেয়ে। মেয়ে তো নয়, যেন বিলিতি পুতুলটি। কোকড়া কোকড়া সোনালি চুলগুলো লাল ফিতে দিয়ে বেরি বিনুনি করা, নীল চোখ আর মাখনের মতো রঙের মেয়েটি তাকে দেখে ছুটে এলো, আর বাহাতটা ধরে বড় মিষ্টি গলায় বলল, তুমি বুঝি বাবা হও গো? মা তো সেই কবে থেকেই বলছে আজ নাকি তুমি আসবে। কত দেরি করলে বলো তো? মহেন্দ্র অবাক হয়ে তাকালো মেয়েটির দিকে। এমন ছোট্ট পুতুলটা কি তার? বাজারের থলেটা ঝুপ করে পড়ে গেল হাত থেকে। মেয়েটার মাথায় হাত বোলাতে এত ভালো লাগছে কেন? ওর কোকড়ানো চুলগুলো থেকে যে ঘ্রাণটা বের হচ্ছে, একেই কি অপত্য স্নেহ বলে? চোখ মুছল মহেন্দ্র। না, আর একটা দিনও এদের থেকে দূরে থাকবে না সে। আজই সবাইকে নিয়ে ফিরে যাবে ঘরে। গায়ের লোক যাই বলে বলুক, পারুলকে ছেড়ে আর এক মুহূর্ত থাকতে পারবে না সে। তখনই ঘর থেকে বেরিয়ে এলো পারুল। সেই হলদে সবুজ ধনেখালি শাড়িটা পরা, চুলগুলো তারের জালি দিয়ে বাঁধা, ডবকা চোখে অপূর্ব মায়া, যেন কিছুই হয়নি। এতগুলো বছর যেন মুছেই গেছে কবে। এইভাবেই মহেন্দ্র শুনতে পেল, ও মা, তুমি আবার বাজার করলে কেন গো? দেখো দেখি, তুমি আসবে বলে আমি কোন সকাল থেকে সব রান্না বান্না করেছি। এসো এসো, হাত মুখ ধুয়ে খাও আগে। সই, মাগো, বাবাকে জল দে তো মা। দুপুরে ঘরো মুড়ি ঘন্টের ডাল দিয়ে ভাত মাখতে মাখতে মহেন্দ্র আলতো গলায় শুধোলো, মেয়েটার কথা লিখতে তো পারতে পারুল। কত কষ্ট করলে একা বলো তো। আমি কি এতটাই নিষ্ঠুর নাকি? পারুল হাসলো অল্প, কেড়ে আঙ্গুলটা হালকা করে দাঁতে কাটলো একটু। সময়ের আগে তো কিচ্ছুটি মেলে না গো। অপেক্ষা তো করতেই হয় মাস্টার মশাই। আর বিলিতি সইকে তো আমি চেয়ে নিয়েছিলুম আপনার থেকে, মনে নেই বুঝি? সবটাই মনে আছে মহেন্দ্রর। সেই দিনটার কথা বহুবার নিভৃতে মনে পড়েছে তার।
অমন দিন কি ভোলা যায়? সই বসেছিল পাশেই, আরও একবার ওর মাথায় হাত বোলালো মহেন্দ্র। জীবনটা আজ বড্ড পরিপূর্ণ লাগছে। অদ্ভুত এক প্রশান্তি আসছে মনের মধ্যে। বিকেলের দিকে সইকে কোলের কাছে নিয়ে একটু শুয়েছিল মহেন্দ্র। কাল বেরিয়ে যাবে এদিকের পাট চুকিয়ে। পারুল হয়তো গোছগাছ করছে কিছু। আচমকা সই বলে উঠল, বাবা, বাবা গো, তুলো গন্ধ পাচ্ছ তুমি? দেখো ঈশান কোণে কেমন মেঘ জমেছে। কুকুরগুলো দেখো কেমন বিচ্ছিরি ভাবে ডাকছে। জানো তো বাবা, ওপরায় বিন্তি মা ঠিক এমন দিনেই না হাতে শিরা কেটে ফেলেছিল। ঠিকই রক্ত চারদিকে আসতে গন্ধ বাবা। জানো, খেলতে খেলতে উকি মেরে দেখেছিলাম কেমন না কাটা ছাগলের মতো ছটপট করছিল। মহেন্দ্র আর পারল না, দ্রুত উঠে পড়ে। পারুল, পারুল কোথায় গেলে? পারুল! করতে করতে বাইরে এসে দেখে কুয়োতলার ওধারে ছায়ার মতো একটা জায়গায় শুয়ে আছে পারুল। পা দুটো কাটা ছাগলের মতো দাপাদাপি করছে খালি। ছুটে গিয়ে মহেন্দ্র দেখে চারদিক রক্ত আর আষ্টে গন্ধে ভরে গেলেও পারুলের চোখে মুখে অদ্ভুত এক প্রশান্তি। সইও কখন যেন চলে এসেছে পাশে, আঁকড়ে ধরেছে তার হাতখানা। একটু হেসে আর খানিকটা কষ্ট করে পারুল বললে, অনেকে একটু বেশি দেখতে পায় মাস্টার মশাই। বড় রহস্য চারদিকে, সবটার যে তল মেলে না গো। অগরু, চন্দন, রজনীগন্ধার গন্ধ পাচ্ছেন গো? আহ, শান্তি। বাইরে তখন ঝড় থেমেছে। ঈশান কোণের মেঘটুকু সরে ঝকঝকে পূর্ণচন্দ্র উকি দিচ্ছে আকাশে। বাতাসে রজনীগন্ধার তীব্র গন্ধ। সইয়ের হাত ধরে উঠে দাঁড়ালো মহেন্দ্র। এখনো যে অনেকটা পথ চলতে হবে তাকে। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন শ্রীমতী বৈশাখী রায়ের লেখা পারুল বালার বিলিতি সই। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন এবং সুন্দর গল্প শোনার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তার সাথে এটি লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। তো বন্ধুরা, আজকের জন্য নমস্কার।